নমস্কার শ্রোতা বন্ধুরা, এসো গল্প শোনাই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন সায়ন্তনী পুততুণ্ড রচিত অধিরাজ সিরিজের রহস্য উপন্যাস কাঁটা রিভিজিটেড এর পঞ্চম তথা অন্তিম পর্ব। উপন্যাস পাঠ শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, ভিডিওটি আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। এতে চ্যানেলে নতুন কোনো গল্প বা উপন্যাস আপলোড হওয়া মাত্রই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য। শুরু করছি কাঁটা রিভিজিটেড এর পঞ্চম তথা অন্তিম পর্ব। এভিডেন্সের বহর দেখেই নাচতে শুরু করলেন ডক্টর চ্যাটার্জি। রাগে আগুন হয়ে তেলে ফেলা বেগুনের মতো চড়বড় করতে করতে বললেন, তোমরা শুরুটা কি করেছ? একজন কালকে 1 ডজন বাঁশি দিয়ে গেছে, আর তুমি আজ কতকগুলো ছাই নিয়ে এসে হাজির হয়েছ। তোমরা গুরু আর চেলা মিলে আমায় জোকার ভেবেছ? আমি কি গায়ে ছাইভস্য মেখে বাঁশি বাজাবো? অসীম চ্যাটার্জিকে দেখে মনে হচ্ছিল বাঁশি নয়, হাতে ডমরু থাকলে তাকে বেশি মানাতো। কিন্তু সে কথা অধিরাজ ব্যানার্জির মুখে বেশি মানায়। অর্ণবের সে কথা বলার এখতিয়ার নেই। সে আস্তে আস্তে বলে, স্যার আপনাকে ছাইটা টেস্ট করে দেখতে বলেছেন। কেন শুনি? তিনি আরও চটে গিয়ে বললেন, তোমার স্যার কি রবি ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়েছেন নাকি? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো রাজকাকড়ার কাঁটা। আপ্তবাক্যটা শেষ করার আগেই ব্যারিটোন ভলিউমে উত্তর এলো। অধিরাজ লম্বা লম্বা পা ফেলে প্রায় হুড়মুড় করে অসীম চ্যাটার্জির ঘাড়ের ওপর এসে পড়েছে। ও বেচারাকে ভয় দেখাচ্ছেন কেন? ওকে আমি ছাইটা আনতে বলেছিলাম। অসীম চ্যাটার্জি ভ্রুকুটি করে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকেন। তারপরই সজোরে এলো তার উত্তর, হ্যাঁ চো সেরেছে। অধিরাজ কয়েক কদম সরে গিয়েছে। রুমাল বের করে মুখ মুছতে মুছতে বলল, আপত্তি থাকলে পারবো না বললেই তো হতো। রাগ প্রকাশের জন্য নাকের জলে মুখ ভিজিয়ে দেওয়া খুব জরুরি ছিল। ছিল, তোমার ওই মহেন্দ্র নিন্দিত কান্তির ওপর আমার একটু রাগই আছে। ভালো শোধ নেওয়া গেছে। এবার রুমালটা দাও। ফ্যাঁচ ফোঁচ করে নাক টানতে টানতে বলেন তিনি, নাক মুছবো? ল্যাবে ছাই আনার আগে মনে ছিল না? ডক্টর চ্যাটার্জি গড়গড় করলেন, আমার শখ হয়েছে। তোমার রুমালেই নাক ঝাড়লে গায়ের জ্বালা মিটবে আমার। নাক ঝাড়ার জন্য আমার রুমালটাই দরকার আপনার? নিজের রুমাল নেই? আছে, আমার নাক সোনা দিয়ে বাঁধানো। খড়খড়ে গলায় উত্তর এলো, তাই সিল্কের রুমাল না হলে চলছে না। অগত্যা বিনা বাক্য ব্যয়ে সে রুমাল এগিয়ে দেয়। ভঁচ ভঁচ করে রুমালে একচোট নাক ছেড়ে বললেন ডক্টর চ্যাটার্জি, আহ, এতক্ষণে শান্তি হলো। বলো, কি জানতে চাও? রুমালটা অধিরাজের দিকে এগিয়ে দিয়েছিলেন তিনি। সে শান্ত স্বরে বলে, ওটা আপনার কাছেই থাক ডক। প্রয়োজন পড়লে মাইক্রোস্কোপের নিচে ফেলে ওর ভিতরের ব্যাকটেরিয়ার শোভা দেখবেন। ধরে নিন আমার গিফট। বেশ। রুমালটাকে টেবিলের ওপরে রাখলেন তিনি। আগে আসি বাঁশির কথায়। 1 ডজন বাঁশি এদিক ওদিক ঘুরিয়ে দেখেছি, ওর মধ্যে কোথাও ব্লো পাইপ নেই। ইনফ্যাক্ট থাকার সম্ভাবনাই নেই। কোনো লুকোনো পকেট দেখিনি। অতএব ওগুলো বাঁশি, অন্য কিছু নয়। জানি। জানো? ডক্টর চ্যাটার্জি অবাক। তাহলে আমায় খামোখা জ্বালিয়ে মারলে কেন? সরি, অধিরাজ হাসল। কারণ কাল রাতের আগেও জানতাম না ব্লো পাইপটা ঠিক কোথায় আছে। তুমি জানো ব্লো পাইপটা কোথায়? শুধু আমিই নই, সম্ভবত আজকের মধ্যে আপনিও জেনে যাবেন।
বলো কি? চাপা উত্তেজিত স্বরে বললেন তিনি। তুমি সব জেনে ফেলেছ? 80% জেনেছি, বাকিটা আজ রাতে জানব। সে বলল, যাই হোক, আপনি এই ছাইটাকে অ্যানালিসিস করে দেখুন। দেখুন ওর মধ্যে টোবাকো অ্যাশ ছাড়া আর কোনো জিনিসের ছাই আছে কি না। আর যে ছাইটা আছে সেটা কি বস্তুর তা বলা যাবে? ডক্টর চ্যাটার্জি হাসলেন। ছাই শুঁকেই তো বোঝা যাচ্ছে এ কোনো মানুষের ভস্য নয়, কিছু তামাক পুড়েছে। কিন্তু তোমার যখন এতই কৌতূহল, তখন জানাই, সব কিছুই বলা যাবে। স্পার্ক সোর্স মাস স্পেকট্রোগ্রাফিক অ্যানালিসিস করলেই বেরিয়ে যাবে টোবাকো অ্যাশের মধ্যে কি কি আছে, অর্গানিক কোনো বস্তু আছে কি না। অ্যানালিটিক্যাল কেমিস্ট্রির প্রয়োগ ছাড়া আর কিছুই নয়। কিন্তু একটু সময় দিতে হবে। প্রথমে অর্গানিক বস্তু সরানোর জন্য অ্যাসোসিয়েশন অফ অফিসিয়াল অ্যানালিটিক্যাল কেমিস্টসের 13.006 মেথড অনুযায়ী রক্ষে করুন। অধিরাজ হাত জোর করে বলে, আমাদের রেজাল্টটা জানালেই হবে, মেথড জেনে কাজ নেই। বেশ। ডক্টর চ্যাটার্জি অ্যাপ্রন পড়তে পড়তে বললেন, তাহলে একটু ঘুরে এসো, দুপুরের মধ্যেই জানিয়ে দিতে পারবো এর মধ্যে কি কি আছে। সে কৌতুক মাখা হাসি হেসে অর্ণবের দিকে তাকায়, ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতে বলে, বেশ, কিন্তু দুপুরেই যেন জানতে পারি। দেখবেন আপনার পরীক্ষার চোটে 72 ঘন্টা না পেরিয়ে যায়। ফরেন্সিক ল্যাব থেকে বেরিয়ে অধিরাজ অর্ণবকে নিয়ে সোজা ডানকুনি পুলিশ স্টেশনে গিয়ে হাজির। ডানকুনি পুলিশ স্টেশনের ওসি প্রশান্ত গুপ্ত দুই মূর্তিকে খুব ভালোই চেনেন। রীতিমতো খাতির করে বসালেন। স্যার, একটু চা বা কফি? আপাতত একটু হেল্প। অধিরাজ মুচকি হাসল। তারপর সময় থাকলে চা বা কফিও চলবে। প্রশান্তবাবু অত্যন্ত অমায়িক লোক। এই মুহূর্তে আরও বেশি অমায়িক হয়ে বললেন, এনিথিং ফর ইউ স্যার, বলুন কি সাহায্য করতে পারি। 3 বছর আগে ডানকুনি জংশনে কর্নেল তড়িতাচার্য ও তার পরিবার একটি ট্রাক দুর্ঘটনায় মারা যান। অধিরাজ নিজে একটা সিগারেট নিয়ে প্যাকেটটা অফিসার গুপ্তর দিকে এগিয়ে দিয়েছে। আপনার মনে আছে নিশ্চয়ই? প্রশান্ত গুপ্ত অম্লান বদনে একটি সিগারেট তুলে নিয়ে জানালেন, হ্যাঁ, মারাত্মক অ্যাক্সিডেন্ট ছিল। একমাত্র মিস্টার তপন আচার্য ছাড়া আর কেউ বাঁচেননি। ইনফ্যাক্ট প্রত্যেকেই এত বিশ্রীভাবে পুড়ে গিয়েছিলেন যে লাশ আইডেন্টিফাই করাই মুশকিল হয়ে দাঁড়িয়েছিল। নেহাত তপনাচার্যের ওয়ালেটে ড্রাইভিং লাইসেন্স, তার নামের আধপোড়া ভিজিটিং কার্ড, ক্রেডিট কার্ড ছিল, নয়তো তাকেও শনাক্ত করা যেত না। স্বাভাবিক। সে গম্ভীর স্বরে বলে, অমন বিভৎসভাবে পুড়ে গেলে কাউকে চেনাও সম্ভব নয়। তপনাচার্যের বয়ান পেতে নিশ্চয়ই অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল আপনাদের। সে আর বলতে, অফিসার বললেন, ভদ্রলোক যে বাঁচবেন তা কেউ আশাই করেনি। অথচ ঘটনাটা কি হয়েছিল তা একমাত্র তিনি ছাড়া আর কেউ বলতে পারত না। অত রাতে রাস্তাও ছিল শুনশান, প্রত্যক্ষদর্শী কেউ ছিল না, আর বাকি 3 জন মৃত। উনি একমাত্র আসল ঘটনাটা বলতে পারতেন। প্রায় 3 মাস কোমায় ছিলেন। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিল। তার কোমা থেকে ফেরাটা একটা মিরাকল। কিন্তু 3 মাস পর যখন কোমা থেকে ফিরলেন, তখনও তার বয়ান নেওয়া যায়নি। তিনি ঠিকমতো কথাই বলতে পারছিলেন না, সব কথা মনেও করতে পারছিলেন না। প্রায় 6 মাস ট্রিটমেন্ট চলার পর যখন কথা বলার মতো অবস্থায় এলেন, তখনই সব জানা গেল। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কিছু করা গেল না। তিনি আফসোসে মাথা নাড়েন। ব্যাড লাক। অধিরাজ একটু ভাবল। কর্নেল তড়িতাচার্য, ওর ওয়াইফ আর মায়ের পোস্টমর্টেম রিপোর্টের কপি পেতে পারি? নিশ্চয়ই। 3 বছর আগেকার ফাইল খুঁজে পাওয়া খুব মুশকিল নয়, কিন্তু সেটা পেতে পেতেই প্রায় 1 ঘন্টা কেটে গেল। কেস ফাইল ক্লোজড হয়ে গেলে তার আর কোনো যত্ন নেওয়া হয় না। রাশি রাশি ফাইলের স্তূপে কোথায় যে চাপা পড়ে যায় কে জানে।
যদিও অধিরাজের কপাল ভালো যে প্রয়োজনীয় ফাইলটা পাওয়া গেল। প্রশান্ত গুপ্ত সেটার ধুলো ঝেড়ে টেড়ে অর্ণবের হাতে তুলে দিলেন। অধিরাজ তার হাত থেকে ফাইলটা নিয়ে গম্ভীর মুখে ঘাঁটাঘাঁটি করছে। ফাইলের পিছন দিকেই পোস্টমর্টেম রিপোর্টগুলো ছিল। পড়তে পড়তেই তার মুখ বিষণ্ণ হয়ে আসে। মিসেস আচার্যর গর্ভে 6 মাসের একটি পুত্র সন্তানের মৃত ভ্রূণ পাওয়া গিয়েছে। সত্যি কি দুর্ভাগ্যজনক। আর কয়েক মাস পরেই যে শিশুটা পৃথিবীর আলো দেখত, তার জীবন অন্ধকারেই শেষ হয়ে গেল। সমস্ত রিপোর্টগুলো পড়া হয়ে গেলে সে দীর্ঘশ্বাস ফেলল। পুরো ঘটনাটাই দুর্ভাগ্যজনক। একটা ট্রাক ড্রাইভারের লাগাম ছাড়া দায়িত্বজ্ঞানহীনতার মাসুল গুনতে হলো একটা পরিবারকে। শুধু তাই নয়, এই ঘটনার মাসুল এখন গুনতে হচ্ছে বাদশাদের মতো বাচ্চাদের। তাদের এই বয়সেই পিতৃহীন হতে হচ্ছে। অধিরাজের চোখ দুটো অদ্ভুত ঘোরে আচ্ছন্ন। হ্যাঁ, তারও মানবিকতা আছে। সে বুঝতে পারে লোকটার যন্ত্রণা কোথায়, কিন্তু অপরাধ তো অপরাধী। লোকটাকে সে সমবেদনা দিতে পারে, কিন্তু ছেড়ে দিতে পারে না। এই কাঁটার খেলা এবার বন্ধ করতে হবে, নয়তো বাদশার মতো আরও অনেক শিশুর ভবিষ্যৎ অকালেই অন্ধকার হয়ে যাবে। সে এবার অফিসার গুপ্তর দিকে তাকিয়ে হাসল। থ্যাঙ্কস। এবার একটু চা বলি? না, সে আস্তে আস্তে বলল, ইচ্ছে করছে না, আজ থাক। ডানকুনি পুলিশ স্টেশন থেকে সোজা অফিসে ফিরে এলো অধিরাজ। নিজের কেবিনে ঢুকে চুপ করে কিছুক্ষণ নিজের চেয়ারে বসে কাটালো। এখন সে একটু একা থাকতে চায়। স্খলিত দেহটাকে চেয়ারে এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। জীবনে অনেক জটিল কেস সলভ করেছে। এবারও প্রায় গোটা ছবিটাই তার কাছে পরিষ্কার। তপনাচার্যর ছুড়ে দেওয়া চ্যালেঞ্জে অবধারিতভাবেই অধিরাজ জিতবে, অথচ সেজন্য কোনো আন্তরিক তৃপ্তি, আনন্দ অনুভব করছিল না সে। বরং একটা অদ্ভুত বিষাদ তাকে গ্রাস করছিল। মনে হচ্ছিল, এমন পরিসমাপ্তি কি খুব জরুরি ছিল? আধ ঘন্টা এভাবেই কাটিয়ে গা ঝাড়া দিয়ে উঠে বসল অধিরাজ। না, মনকে শক্ত করতেই হবে, এখনো অনেক কাজ বাকি। টকটক করে প্রয়োজনীয় কয়েকটা ফোন সেরে নিল সে। দেবাশিসকে ফোনে ধরে বলল, দেবাশিস, আমার একটা ট্রাক চাই। এই ধরনের অদ্ভুত আবদারে দেবাশিস একটু ঘাবড়েই গেল। কবে চাই স্যার? আজ রাতেই, রাত 10টার সময়। যেভাবেই হোক জোগাড় করো। ওকে স্যার। আর বেবি সিংয়ের ধাবায় রাত 10টায় সাদা পোশাকের পুলিশের একটা টিম যেন হাজির থাকে। তার কণ্ঠস্বরে উত্তেজনার ছাপ। আজই একটা চান্স নেব, দেখি জালে কাঁকড়া ওঠে কি না। ওকে স্যার। ফোনটা কেটে দিয়েই সে ফের হাজির হলো ফরেন্সিক ল্যাবে। ডক্টর চ্যাটার্জি তখন সবে নিজের কেবিনে গিয়ে বসেছেন। তার সহকারী রিপোর্ট তৈরি করছে। এসো বীরপুঙ্গব। অধিরাজকে দেখেই তিনি সোল্লাসে বললেন, তোমার কাজ হয়ে গেছে। অধিরাজ সপ্রশ্ন দৃষ্টিতে তাকায়। ডক্টর চ্যাটার্জি হাসতে হাসতেই বললেন, তোমার সন্দেহের উপরে এক বালতি জল ঢালতে চলেছি। ছাইয়ের মধ্যে রাজকাকড়ার কাঁটার ছাই নেই, অনলি টোবাকো অ্যাশ, বর্মি চুরুটের ছাই। এছাড়া কিছু পোড়া দেশলাই কাঠির অবশিষ্টাংশ রয়েছে, তাছাড়া আর কিছুই নেই। সে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকায়। গোটা স্যাম্পেলটাই পরীক্ষা করেছেন তো? পুরো ছাই উড়িয়ে দেখেছি। ডক্টর চ্যাটার্জি ফিচফিচ করে হাসলেন। শুধু বর্মি চুরুটের ছাই ছাড়া আর কিছুই নেই। ভদ্রলোক দিনে কটা চুরুট খান বলো দেখি? অন্তত ওই ছাই অ্যানালিসিস করতে করতে মনে হয়েছে মিনিমাম 10 প্যাকেট চুরুটের ছাই তো এখানেই আছে। চুরুটের ছাই ছাড়া আর কিছু নেই? অধিরাজের চোখ চকচক করে ওঠে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ, এক্সট্রিমলি স্ট্রেঞ্জ। অ্যাস্ট্রের ছায়ের মধ্যে যে চুরুটের ছাই থাকবে, এতে এত স্ট্রেঞ্জের কি আছে? তিনি অবাক, বরং এটাই ন্যাচারাল।
সে অন্যমনস্কভাবে জবাব দেয়, ডক, আপনি জীবনে কখনো অ্যাক্টিং করেছেন? এবার ডক্টর চ্যাটার্জির মুখটা হাঁ হয়ে গেছে। এ আবার কি প্রশ্ন? রাজ কাঁকড়ার কাঁটার সঙ্গে তার অভিনয় করার কি সম্পর্ক? মানে মানে কখনো অ্যাক্টো ট্যাক্টো করেছেন? অধিরাজ কৌতুকে ভুরু নাচায়। বলাই বাহুল্য, আপনাকে কেউ হিরোর রোল দেবে না, অন্তত ভিলেনের রোল করেছেন, যেমন রামায়ণে রাবণের রোল কিংবা ভাগবতে কংসের। নিদেন পক্ষে অভিজ্ঞান শকুন্তলম নাটকে গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে দুর্বাসার রোল। ফরেনসিক বিশেষজ্ঞ উঠে এসে অধিরাজের গলা টিপে ধরার চেষ্টা করছেন। এই মুহূর্তেই ওথেলোর অ্যাক্টিং করব ভাবছি, আর তুমিই আমার ডেসডিমোনার পুরুষ ভার্সান। সে হেসে ফেলল। আমার গলা টিপতে হলে আপনাকে টুল আনতে হবে ডক। 1 ইঞ্চি গোড়ালি এর মধ্যেই উঠে গেছে দেখছি। আপত্তি না থাকলে আপনাকে কোলে তুলে নিই। ডক্টর চ্যাটার্জি গলা টেপায় ক্ষান্ত দিলেন। অসহায়ভাবে বলেন, তুমি কি আমায় না জ্বালিয়ে থাকতে পারো না? তোমার কোন ধান খেতে আমি মই দিয়েছি? মইয়ের কথাই মনে পড়ল। অধিরাজ মুচকি হেসে বলে, কাল আমার ঘাড়ে না চড়ে মা আলমারির মাথা পরিষ্কার করেছেন, তাই আজ বাড়িতে আমার অনারের ডিনারে বিরিয়ানি হচ্ছে। আপনার নেমন্তন্ন রইল। ঠিক 9টায় হাজির হয়ে যাবেন, নয়তো আপনার ফেভারিট ম্যাঙ্গো সিরাপ মিস হয়ে যাবে কিন্তু। ডক্টর চ্যাটার্জি ভ্রুকুটি করে আছেন। অধিরাজের বাড়িতে নেমন্তন্ন থাকলেই তার ভয় লাগে। ছেলেটার মাথায় সব সময় বদমাইশি বুদ্ধি ঘুরে বেড়াচ্ছে। এর আগের বার ম্যাঙ্গো সিরাপে হতভাগা ক্যাস্টর অয়েল মিশিয়ে দিয়েছিল। তার আগের বার মটন কষায় একটা মানুষের হাতের হাড় রেখে দিয়েছিল সে। একটা কামড় মেরেই সন্দেহ হয়েছিল ডক্টর চ্যাটার্জির। পরক্ষণেই যখন বুঝলেন ওটা পাঁঠার নয় মানুষের হাড়, তখন এক কেলেঙ্কারিয়াস কাণ্ড। পরে অবশ্য আবিষ্কৃত হয়েছিল যে ফরেনসিক ল্যাবের কঙ্কালগুলোর মধ্যে একটার আঙুলের হাড় মিসিং। তিনি সন্দিগ্ধ গলায় বলেন, হারগিস নয়, তুমি ফের কিছু শয়তানি করবে। কিচ্ছু করব না, প্রমিস। ম্যাঙ্গো সিরাপে ক্যাস্টর অয়েল মেশাবে না? অধিরাজ জিভ কাটল, একদম না। মাংসের হাড়ের মধ্যে কঙ্কালের হাড় রাখবে না? তবা তবা, সে ভালো মানুষের মতো মুখ করেছে। আমি কি তাই করতে পারি? তুমি কি করতে পারো তা আমার খুব ভালো জানা আছে। তিনি কটমট করে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের নতুন অ্যাসিস্ট্যান্টকে ডেকে বললেন, ওহে, দেখো তো ল্যাবের কঙ্কালগুলোর সব কটা হাড় ঠিকঠাক আছে কি না। দুর্জনের ছলের অভাব হয় না। ডক্টর চ্যাটার্জি এই প্রবাদ বাক্যটার মর্মার্থ খুব ভালোভাবেই অনুভব করতে পারলেন সে রাত্রে। অধিরাজের নেমন্তন্ন স্বীকার করে তার বাড়িতে ডিনারে গিয়েছিলেন তিনি। গিয়ে দেখলেন সেখানে অর্ণব রয়েছে। রীতিমতো একটি হরতলে ঘুঘুর মতো তার হাবভাব। রাজা, নো মোর শয়তানি। অধিরাজ হাসতে হাসতেই আত্মসমর্পণের ভঙ্গিতে দুহাত তুলে দিয়েছে। বলেছি তো ক্যাস্টর অয়েল মেশাবো না। তাছাড়া আজকে আপনাকে কোনো খাবার আমি দেব না, সব অর্ণব এনে দেবে। নিশ্চিন্ত হতে গিয়েও পারলেন না ভদ্রলোক। ম্যাঙ্গো সিরাপের বোতলের পাশে ওটা কিসের বোতল? রাজা, ওটা বড়দের ড্রিঙ্ক। আপনি ম্যাঙ্গো সিরাপ খান। অর্ণব বাধ্য ছেলের মতো ম্যাঙ্গো সিরাপের গ্লাস এনে দিয়েছিল। কয়েক মিনিট সেটাকে শুকলেন ডক্টর চ্যাটার্জি। না, সন্দেহজনক কিছুর গন্ধই পাওয়া যাচ্ছে না, তবে একটু যেন ঝাঁঝালো। ম্যাঙ্গো সিরাপে অনেক সময় অনেক রকম মশলা থাকে, তারই স্বাদ হয়তো এরকম। নিশ্চিন্ত হয়ে প্রায় 6-7 গ্লাস খেয়ে নিলেন তিনি। তারপরই ঘটল বিপত্তি। কিছুক্ষণের মধ্যেই মনে হতে লাগলো শরীরটা খারাপ লাগছে, ঘাম হচ্ছে, গরম লাগছে ভীষণ, গা বমি বমি করছে। কোনো মতে বললেন, রাজা, ফের কি মিশিয়েছো আমার ড্রিঙ্কে? আমার শরীর খারাপ লাগছে কেন? কি খেলেন বলুন তো? ওই যে। অধিরাজ
চোখের ইশারায় ম্যাঙ্গো সিরাপের পাশের বোতলটাকে দেখালো। ডক্টর চ্যাটার্জি রাগে প্রায় লাফিয়ে ওঠেন। অ্যালকোহল! ইউ 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 রাস্কাল! বলতে বলতেই হড়হড় করে বমি করে ফেললেন ভদ্রলোক। হাঁসফাঁস করতে করতে বললেন, ওহ, আমার মাথা ঘুরছে, পৃথিবী ঘুরছে, আমি আমি পড়ে যাব। সত্যি সত্যিই পড়ে যাচ্ছিলেন তিনি। পিছন থেকে অধিরাজ ধরে ফেলেছে তাকে। কয়েক মিনিটের মধ্যেই তার গায়ে নেতিয়ে পড়ে নেশাজড়িত কণ্ঠে প্রলাপ বকতে শুরু করলেন ডক্টর চ্যাটার্জি। হাম দেখ লেঙ্গা, সব কটাকে দেখ লেঙ্গা, আমার সাথে বদমাইশি করতা হ্যায়, সবকো ফাঁসি মে ঝোলায়েঙ্গা। অধিরাজ অদ্ভুত দৃষ্টিতে অর্ণবের দিকে তাকায়। নেশাগ্রস্ত হয়ে পড়লে ভদ্রলোক এরকম ভয়াবহ রাষ্ট্রভাষা বলেন নাকি? অর্ণব কাঁচুমাচু মুখ করেছে। আমি কি করে জানবো স্যার? তাই তো, ডক্টর চ্যাটার্জি বোধ হয় তাকে গাছ ভেবে ঘাড়ে চড়ার উপক্রম করছিলেন। কোনো মতে সামলাতে সামলাতে বলল সে, সময় নেই অর্ণব, 9:30 অলরেডি বাজতে চলেছে, গাড়ি বের করো। কয়েক সেকেন্ডের মধ্যেই অর্ণব গাড়ি বের করে আনলো। আজ সে ড্রাইভ করবে। ডক্টর চ্যাটার্জিকে অনায়াসে ঘাড়ে ফেলে পিছনের সিটে উঠে বসল অধিরাজ। ব্যাপার দেখে মা ছুটে এলেন। কোথায় যাচ্ছিস? তোরা খাবি না? অধিরাজ হাসল। ফিরে এসেই খাবো মা, আমরাও খাবো আর টাকলুও খাবে, তবে একটু দেরি হবে, ঘুমিয়ে পড়ো না যেন। মা আর কিছু বলার আগেই ডক্টর চ্যাটার্জি খিঁক খিঁক করে অপ্রকৃতস্থ হাসি হাসলেন। হাম তো নশে মে গির গয়া। আর নশে মে গির গয়া। অধিরাজ তার মুখ চেপে ধরেছে। মা বুঝতে পারলেই বিপদ। চলো অর্ণব, ডাইরেক্ট ডানকুনি। ঘড়িতে তখন রাত 11:15। বেবি সিংয়ের ধাবা আস্তে আস্তে ফাঁকা হয়ে এসেছে। 2-1জন ট্রাক ড্রাইভার তখনও অবশ্য নৈশ আহার সারছে। বেবি সিং আজ ধাবায় উপস্থিত। তার কেয়ারটেকার চতুর্দিকে তদারকি করছে, আর সে চেয়ারে বসে বিরাট বিরাট হাই তুলছে। তপনাচার্য আজ একটা চারপায়ের উপরে বসে ডিনার করছেন। তার ডিনারের জন্যই সম্ভবত চারপাইটার ব্যবস্থা। কেয়ারটেকার ছেলেটা রুটি টুকরো টুকরো করে ডালের বাটিতে মিশিয়ে দিয়েছে। চারপায়ের উপর বসে বাটিটাকে কোলের ওপরে রেখে অদ্ভুত দক্ষতায় পায়ের সাহায্যে চামচ দিয়ে তুলে তুলে ডাল রুটি খাচ্ছেন। যদি জগায় মাদায় না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে। একটা নেশাজড়িত স্বরে চমকে উঠলেন তিনি। একটা ট্রাক এসে কিছুক্ষণ আগেই থেমেছে ধাবা থেকে খানিকটা দূরে। সেই ট্রাকের দরজা খুলে নেমে এলো তার ড্রাইভার। মাথায় লাল ফেট্টি, পরনে ময়লা লাল রঙের জামা আর ঢোলা সবুজ পাঞ্জাবি। বেসুরো হেঁড়ে গলায় গাঁক গাঁক করে আপন মনেই উল্টোপাল্টা গান গেয়ে যাচ্ছে। সারে গা মা পা ধা নি, বোম ফেলা হায় জাপানি, उसका भीतर में साफ हिंदुस्तानी, ব্রিটিশ কা নাকানি চোবানি। পাশ দিয়ে চলে যেতে যেতেই লোকটার গা থেকে একটা উৎকট গন্ধ পেলেন তিনি। যা ভেবেছেন, নেশায় ঠিকমতো হাঁটতেও পারছে না। দস্তুর মতো নেশায় অচেতন লোকটা। তপনাচার্যর মুখটা শক্ত হয়ে ওঠে। আবার একটা দুনিয়ার শত্রু। এই লোকগুলোই নিরীহ পথচারীদের পিষে দেয়। এই লোকগুলোই একটা হাসি খুশি পরিবারের সর্বনাশ করে। এরা বেঁচে থাকলে অনেক মানুষ বিনা কারণে মরবে। তার খাওয়া শেষ হয়ে গিয়েছিল, তবু উঠলেন না। স্থির দৃষ্টিতে ট্রাক ড্রাইভারকে দেখছেন। লোকটা কোনো মতে টলমলে পায়ে টেবিল পর্যন্ত পৌঁছল। একঠো কিন চন্দর লাও। বেবি সিং এমন অর্ডারে ঘাবড়ে গেল। সে অদ্ভুত দৃষ্টিতে একবার ড্রাইভারটিকে দেখল, তারপর তপনাচার্যর দিকে তাকালো। সাব, আপনি কি চিকন তন্দুর মাংছেন?
हाँ वही वही বলতে বলতেই সে ফের গান জুড়েছে। कौन है आगे कौन है पीछे, मुर्गी ना अंडा, हम नहीं जानते हैं इस फिलोसफी का फंडा। তপন আচার্য চুপ করে অপেক্ষা করছিলেন। বেবি সিংকে ডেকে একটা লস্যি দিতে বললেন। তারপর লস্যির গ্লাসে চুমুক দিতে দিতে তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটার কার্যকলাপ লক্ষ্য করছেন। সে প্রথমে চিকেন তন্দুরটাকে ভালো করে দেখল, তারপর প্রলাপ বকতে শুরু করল। ये कैसा मुर्गी है, इसका माथा नहीं है, लेज नहीं है, डाकता भी नहीं, ये मुर्गी है या অন্য কিছু। সে রীতিমতো বিরক্ত। लेज कहाँ छुपा के रखा है, বের করता है या नहीं। বেবি সিং তাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করল যে চিকেন তন্দুরের মুরগির মাথা বা লেজ কিছুই থাকে না এবং প্লেটে সাজিয়ে দেওয়ার পর সে ডাকতেও পারে না, কিন্তু লোকটা কিছুতেই বোঝে না। শেষ পর্যন্ত সে হাল ছেড়ে দিয়ে কেয়ারটেকারকে বলল, तुम देखो मैं घर से थोड़ा टहल के आता हूँ। কেয়ারটেকার এবার অপ্রকৃতস্থ লোকটার দায়িত্ব নিল। একেবারে বেহেট নেশাড়ু, খাচ্ছে কম ছড়াচ্ছে বেশি। যতক্ষণ ধরে এই ভোজন পর্ব চলছিল ততক্ষণ অধিরাজ আর অর্ণব ট্রাকের ভিতরে ঘাপটি মেরে বসে সতর্ক নজর রাখছিল। এই মুহূর্তে এখানে ডক্টর চ্যাটার্জি আর তপন আচার্য ছাড়া আর কোনো কাস্টমার নেই। আর কাউকে দেখা না গেলেও ধাবাটাকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছে সাদা পোশাকের পুলিশের দল। ধাবার পিছনে পানের দোকানের আড়ালে, জলের ড্রামের পিছনে আর ট্রাকের ভিতরে সশস্ত্র পুলিশ অন্ধকারের সঙ্গে মিশে আছে। অধিরাজের কানে ওয়্যারলেস ইয়ারসেট। সে আস্তে আস্তে বলে, দেবাশিস, বি অ্যালার্ট, কোনোভাবেই যেন ভদ্রলোক সন্দেহ না করতে পারেন। ও প্রান্ত থেকে দেবাশিসের আওয়াজ ভেসে আসে, সন্দেহ করবে না স্যার। কোথায় আছো? ধাবার পিছনে। ডক্টর চ্যাটার্জিকে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। অলরেডি রাস্তায় কিন্তু ধোঁয়াশা পড়তে শুরু করেছে। ডক্টর চ্যাটার্জি এদিকে ছড়িয়ে ছিয়াশি করছেন। কতক্ষণ টাইম লাগাবেন বলতে পারছি না। সে ঘড়ির দিকে তাকায়। 11:30 বেজে গিয়েছে। 12টা বাজলে কিন্তু বিপদ। ডক্টর চ্যাটার্জিকে বলুন না অ্যাক্টিংটা আরেকটু শর্ট করতে। অধিরাজ হেসে ফেলল। উনি আদৌ অ্যাক্টিং করছেন না, যা ঘটছে গোটাটাই বাস্তব। মানে? দেবাশিসের প্রায় ভিমড়ি খাওয়ার দশা। উনি কি সত্যি? হ্যাঁ সত্যি। তুমি এক কাজ করো, সে বলল। ভদ্রলোকের মুখ দেখে যা মনে হচ্ছে তাতে উনি টোপ গিলবেন। অসম্ভব ডেসপারেট লোক। ডক্টর চ্যাটার্জিকে কোনোভাবে ভজিয়ে ভাজিয়ে মেন রোডের সামনে আনবেনি। ওটাই হাই টাইম। ওই সুযোগেই পিছন থেকে গুড়ি মেরে এগিয়ে আসবে তোমরা। মেন রোড অবধি না আসা অবধি কোনো রিস্ক নেই, কিন্তু তারপরই আসল নাটক। দেখো ফসকে না যায়। ওকে স্যার। ওদিকে ট্রাক ড্রাইভার বেশি ডক্টর চ্যাটার্জি খাবার ছড়িয়ে টড়িয়ে শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছেন। দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হুমড়ি খেয়ে পড়বেন। উঠে দাঁড়িয়ে ফের গান জুড়েছেন। যদি জগাই মাধাই না থাকতো। স্যার, অর্ণব ফিসফিস করে বলে। জগাই মাথায় বলতে কি উনি আমাদের দুজনকে মিন করছেন? অধিরাজ তার দিকে চোখ বড় বড় করে তাকায়। অর্ণব ঘাবড়ে গেল। কিছু বেফাঁস বলে ফেলেছে নাকি? কয়েক মুহূর্ত তাকিয়ে থেকেই ফিক করে হেসে ফেলল সে। অর্ণবের পিঠে আস্তে চাপড় মেরে বলে, গুড ওয়ান অর্ণব। তবে নিমাই বলতে দুর্বাসা যদি নিজেকে মিন করে থাকে তবে চৈতন্যদেব সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে ঠিক কাজই করেছেন। বলতে বলতেই অধিরাজ হঠাৎ সচকিত হয়ে ওঠে। অর্ণব, গেট রেডি। তপন আচার্য হঠাৎ এগিয়ে গিয়ে ডক্টর চ্যাটার্জির রাস্তা আটকে দাঁড়িয়েছেন। কি যেন ফিসফিস করে বলছেন, ভাবটা একটু কুণ্ঠিত। ডক্টর চ্যাটার্জি সজোরে হেসে বললেন, বাইক মে উঠনা হোগা আপকো? খুব পারেগা, বহুত পারেগা।
বুঝতে পারছো কিসের বিষয়ে কথা হচ্ছে? অধিরাজ বলল, মোস্ট প্রবাবলি তপন আচার্য বলছেন তার কোনো আত্মীয় বাইক নিয়ে আসবে, ওনার হাত নেই, তাই ডক্টর চ্যাটার্জির কাছে হেল্প চাইছেন, রিকোয়েস্ট করছেন উনি যাতে তপনবাবুকে একটু বাইকে তুলে দেন। এটাই এই মাস্টার প্ল্যানের প্রথম পার্ট। চলো। দুজনে ট্রাক থেকে অন্ধকারের মধ্যেই গুড়ি মেরে নেমে এলো। এখান থেকে মাত্র 20 গজ দূরে দাঁড়িয়ে আছেন তপন আচার্য ও ডক্টর চ্যাটার্জি। কিন্তু অধিরাজ আর অর্ণব দুজনেই কালো রঙের জামা পরে আছে, পায়ে রাবার শু। ট্রাকটা যেখানে দাঁড় করানো সেখানটা বেশ অন্ধকার। দুজনেই সেই অন্ধকারে মিশে দাঁড়িয়ে আছে, সতর্ক ও সজাগ। দূরে একটা আলোর বিন্দু দেখা গেল। ততক্ষণে তপন আচার্য ও ডক্টর চ্যাটার্জি আস্তে আস্তে মেন রোডের সামনে এসে দাঁড়িয়েছেন। তপন আচার্য কী যেন ফের বললেন ডক্টরকে। তিনি বেসামাল অবস্থাতেই ভদ্রলোকের পকেট হাতড়ে কিছু একটা বের করে এনেছেন। অর্ণবের রক্ত হিম হয়ে যায়। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। ওদিকে দূরের আলোর বিন্দুটা এবার স্পষ্ট, ঝড়ের গতিতে এগিয়ে আসছে এদিকেই। অর্ণব আর অধিরাজ দুজনেই দেখল একটা বাইক ধোঁয়াশা চিরে বিদ্যুৎ বেগে এদিকেই আসছে, আরোহীর মাথায় হেলমেট। অর্ণব, তুমি উল্টো দিকে ঘোরার আগেই ডক্টর চ্যাটার্জিকে ধাক্কা মেরে সরিয়ে নেবে, আমি তপন আচার্যকে দেখছি। উত্তেজিতভাবে কথাগুলো বলেই দৌড়ল অধিরাজ, পিছন পিছন অর্ণব। রাতের ধোঁয়াশা গায়ে মেখে অন্ধকারের মধ্যে দুটো লোক প্রাণপণ দৌড়চ্ছে। বাইকটা ডক্টর চ্যাটার্জিকে স্পর্শ করার আগেই পৌঁছতে হবে তাদের। একরকম প্রাণ হাতে করেই দৌড়ল ওরা, কিন্তু অদ্ভুত নিঃশব্দ দৌড়। দৌড়তে দৌড়তেই অর্ণব দেখল তপন আচার্যের মুখে সিগারেট গুঁজে দিচ্ছেন ডক্টর চ্যাটার্জি। তার ডান হাতে দেশলাই। খচার শব্দে দেশলাই জ্বলে উঠল। ওদিকে বাইকটা একদম কাছে। তপন আচার্য চেঁচিয়ে উঠলেন। জ্বলন্ত দেশলাই কাঠি হাতে নিয়েই সেদিকে ঘুরে দাঁড়াতে যাচ্ছেন অসীম চ্যাটার্জি। বাইকটা একদম কাছে। আরোহীর হেলমেটে আলো ঠিকরে পড়ল, প্রায় ডক্টরের গায়ের ওপরই। সরুন স্যার। অর্ণব বাজপাখির ক্ষিপ্রতায় হ্যাঁচকা টান মেরে ডক্টর চ্যাটার্জিকে সামনে থেকে সরিয়ে নিয়েছে, আর অধিরাজ আচমকা লাফিয়ে পড়েছে তপন আচার্যর ওপরে, তাকে চিৎ করে ফেলেছে রাস্তার ওপরেই। ইউ ব্লাডি সিভিলিয়ানস! ঘটনার আকস্মিকতায় তপন আচার্য অধিরাজকে চিনতে পারেননি। অভ্যাসবশত তাই ঝাঁঝিয়ে উঠলেন। পরক্ষণেই বুঝতে পারলেন বিপদে পড়েছেন। তার মুখ থেকে সিগারেটটা কেড়ে নিয়েছে অধিরাজ। হেসে বলল, থ্যাঙ্কস। ততক্ষণে দেবাশিস ও তার দলবল চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে তাদের, সবার হাতে উদ্যত বন্দুক। বাইক আরোহী প্রথমে হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই অদ্ভুত দক্ষতায় বাইক ঘুরিয়ে নিয়েছে। বুলেটের গতিতে সে বেরিয়ে যেতে চাইল সেখান থেকে। অধিরাজ তার পিছনে দৌড়ল না, বরং অদ্ভুত একটা কৌশলে সে তার শরীরটাকে ছুঁড়ে দিয়েছে শূন্যে। এক মোক্ষম এয়ারসাইড কিকেই কাত করে ফেলল বাইক আরোহীকে। জোরালো কিকের ধাক্কায় বাইক শুদ্ধই উল্টে পড়েছে রাস্তার উপরে। এই মুহূর্তে তোমার সঙ্গে চোর পুলিশ খেলার মুডে আমি নেই বেবি সিং, ওরফে গুরুদেব সিং। লম্বা চুল দাড়ি রেখে হাতে কড়া পড়লেই কি সাচ্চা শিখ হওয়া যায়? বেবি সিং? অর্ণব হাঁ করে তাকিয়ে আছে। বেবি সিংও আছে এর পিছনে? ওর কোনো দোষ নেই। তপনাচার্য মুখ খুললেন। আমি 2 বছর আগে ওকে ধাবার ব্যবসা করার টাকা দিয়েছিলাম, সেই ঋণই ও শোধ করছিল। অধিরাজ তার সামনে দাঁড়িয়ে বাঁকা হাসি হাসল। মানুষ খুন করে? ও খুন করেনি। না, প্রমাণ লোপাট করেছে, খুন করতে সাহায্য করেছে। আপনি নিরীহ ট্রাক ড্রাইভারদের ভুলিয়ে ভালিয়ে মেন রোডের সামনে নিয়ে আসতেন, তাদের সাহায্য চাইতেন। আপনার হাত নেই, তাই সিগারেট খেতে পারছেন না। অগত্যা আপনার অনুরোধে দয়াপরবশ হয়ে তারা আপনারই পকেট থেকে সিগারেট বের করে মুখে গুঁজে দিত। কি করে জানবে যে নিজের মারণাস্ত্রই তুলে দিচ্ছে আপনার ঠোঁটে?
আসলে সিগারেটটাই যে আস্ত একটা ছোট্ট ব্লো পাইপ তা তাদের জানার কথাও নয়। আপনি জানলেন কি করে জানতে পারি? তপনাচার্য ভাঙবেন, তবু মচকাবেন না। সিম্পল। অধিরাজ বলে, যে লোকটা জগিং করে না তার কাছে জগার শু থাকা যেমন আশ্চর্যের, তেমনি যে মানুষ সবসময় বর্মি চুরুট খায়, যার অ্যাস্ট্রেতে চুরুট ছাড়া আর কোনো স্মোকিং প্রোডাক্টের ছায়ের খোঁজ মেলে না, সেই লোকটার ড্রয়ারে চুরুটের বাক্সের পাশাপাশি ইন্ডিয়া কিং সিগারেটের প্যাকেট থাকাটা ঠিক ততটাই আশ্চর্যের। অকওয়ার্ডও বটে। ব্রিলিয়ান্ট। সে আবার একটা ছোট্ট বাউ করে, থ্যাঙ্কস। এরপরই বাইকের আবির্ভাব। বাইক দেখেই আপনার চিৎকার ও সামনের মানুষটির পিছনে ঘুরে দাঁড়ানো। এইটাই হচ্ছে আসল সময়। যে মুহূর্তে লোকটা ঘুরে দাঁড়ালো ঠিক তখনই লোকটার মাথার পিছনটা আপনার ঠিক ঠোঁটের সামনে। ব্যাস, সিগারেট থেকে রাজকাকড়ার কাঁটা সোজা মানুষটার মেডালা অবলাঙ্গেটায়। তার মধ্যেই বাইক এসে পড়ল তার উপরে। নিতান্তই লোক দেখানো পড়া। আসলে সে লোকটাকে স্পর্শও করে না, শুধু ঘাড়ে পড়ার ভান করে হাত বাড়িয়ে ঘাড় থেকে ফোটানো কাঁটাটা তুলে নেয়। অস্ত্রটাও রাখতে চান না আপনি। লোকে ভাবে বাইকের ধাক্কা খেয়ে মানুষটা পড়ে গেল, কিন্তু সে যে আসলে মারা গেছে সে কথা বুঝতে বুঝতে আপনি সিন থেকে হাওয়া বাইকারও। শুধু আপনার পকেটের মোমের দেশলাই, যেটা জ্বালিয়ে আপনার শিকার সিগারেট ধরাতে যায়, সেটাই ধরা থাকে তার হাতে। মোমের দেশলাই কিছুক্ষণের মধ্যেই প্রায় পুরোটা পুড়ে যায়। কাঠিটাও থাকে না, থাকে শুধু মৃত ব্যক্তির আঙুলে একটা ছ্যাঁকার দাগ। আমার হাত নেই, থাকলে বোধহয় হাততালি দিয়ে উঠতাম, ঠান্ডা স্বরে বলেন তপন আচার্য। কিন্তু আমি অ্যানাটমি জানলাম কি করে সেটা তো পরিষ্কার হলো না। ওইখানেই তো আসল টুইস্ট, অধিরাজ বলল। একজন সাধারণ মাছের ব্যবসায়ী অ্যানাটমি জানেন না, কিন্তু একটু আগেই আপনি রেগে গিয়ে একটা বেফাঁস কথা বলে ফেলেছেন। রেগে গিয়ে বললেন, ইউ ব্লাডি সিভিলিয়ানস। একজন মাছের ব্যবসায়ী অন্যকে ব্লাডি সিভিলিয়ান বলে গালাগালি দেবেন না, কারণ তিনিও একজন সিভিলিয়ান। কিন্তু আপনি তো সিভিলিয়ান নন, এবং আর্মির একজন বড় অফিসার তথা কর্নেলের পক্ষে অ্যানাটমি জানা তো জল ভাত। আর্মির লোকেরা, বিশেষত অফিসাররা অ্যানাটমি খুব ভালোভাবেই জানেন, তাই না কর্নেল তড়িতাচার্য? কর্নেল তড়িতাচার্য? এই লোকটা তপনাচার্য আদৌ নয়, তার দাদা কর্নেল তড়িতাচার্য। বিস্ময়ে বাকশক্তি হারিয়ে ফেলে অর্ণব। তপনাচার্য তো ওই মারাত্মক অ্যাক্সিডেন্টেই মারা গিয়েছিলেন। তুমি ভেবে দেখো অর্ণব, দুটো হাত ভেঙে গেছে, সর্বাঙ্গ আগুনে পুড়ে গেছে। এই অবস্থায় উল্টে যাওয়া গাড়ি থেকে শুধুমাত্র বুকে ভর দিয়ে জানলা দিয়ে বেরিয়ে আসা কি কোনো সাধারণ লোকের পক্ষে সম্ভব? যা কর্নেল তড়িতাচার্যর পারার কথা, তা তার ভাই কি করে পারবে? সুতরাং সেদিন যে লোকটি বেরিয়ে আসতে পেরেছিল সে তপনাচার্য নয়, কর্নেল তড়িতাচার্য। তাছাড়া শুরু থেকেই ভদ্রলোকের মেজাজ, বর্মি চুরুট খাওয়ার অভ্যেস, উঁচু স্বরে কমান্ডিং টোনে কথা বলা, দুঃসাহস, সর্বোপরি তার ড্রাইভারের বয়ান অনুযায়ী 2 মিনিট দেরি হলেই রাগারাগি করা তথা পাংচুয়ালিটি, এই লক্ষণগুলো বারবার একজন আর্মি অফিসারের দিকেই ইঙ্গিত করছিল। অধিরাজ বলল, শুধু তাই নয়, ডক্টর অসীম চ্যাটার্জি এখানেই কামাল করেছেন। তিনি ইনহেলারের স্যালাইভা বিশ্লেষণ করে ধরে ফেলেছেন যে 2 ভাইয়ের একজনের অ্যাজমা ছিল। কর্নেল আচার্যর অ্যাজমা থাকতেই পারে না, থাকলে আর্মির অত বড় অফিসার হতেন না তিনি। অন্যদিকে কর্নেল তড়িতাচার্যর পোস্টমর্টেম রিপোর্টে স্পষ্ট লেখা আছে যে তিনি আগুনে পুড়ে মারা যাননি, বরং তার অনেক আগেই মৃত্যু হয়েছিল তার। গাড়িতে আগুন লেগে যাওয়ার দরুন ধোঁয়ায় আর প্রচণ্ড শকে তার অ্যাজমার অ্যাটাক হয়েছিল। নিঃশ্বাস নিতে না পারার জন্য দম বন্ধ হয়ে মারা গিয়েছিলেন ভদ্রলোক, যেটা কর্নেল আচার্যর ক্ষেত্রে অসম্ভব। সুতরাং বুঝতে বাকি রইল না যে মৃত লোকটিকে কর্নেল তড়িতাচার্য ভাবা হচ্ছে তিনি আদতে তপনাচার্য, আর যিনি তপনাচার্যর পরিচয়ে আড়বাসি বাজান
বর্মি চুরুট খান, তিনিই আসলে কর্নেল আচার্য। পুড়ে গেলে মানুষকে আলাদা করে চেনা যায় না। কর্নেলের ক্ষেত্রে আরও কিছু সুবিধে হয়েছিল। তার মুখ পুড়ে গিয়েছিল। মুখ দেখে চেনা সম্ভব তো ছিলই না, উপরন্তু হাত দুটোও অ্যাম্পুট করতে হয়েছিল। তাই ফিঙ্গারপ্রিন্ট বা হস্তাক্ষর দিয়েও শনাক্ত করা ইম্পসিবল। সুবিধা বলছেন কাকে? তপন আচার্য তথা কর্নেল তড়িতাচার্য হিস হিসিয়ে ওঠেন। একটা মানুষের মুখ যদি আগুনে পুড়ে যায়, হাত দুটো কাটা পড়ে, তবে তার যন্ত্রণা বোঝেন আপনি? তার চোখে জল ছলকে ওঠে। সেদিন আমরা পিকনিক করে ফিরছিলাম। গাড়িতে ওঠার সময় দেখি তপন তার ওয়ালেটটা ভুল করে পিকনিক স্পটেই ফেলে এসেছে। আমি ওয়ালেটটা নিজের পকেটেই পুরে নিয়েছিলাম। ভেবেছিলাম বাড়ি ফিরে ওকে দিয়ে দেব, কিন্তু কর্নেল আচার্যর চোখ বেয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ছে। একটা জানোয়ারের জন্য সব ওলটপালট হয়ে গেল। আমি ওই জ্বলন্ত গাড়ি থেকে কোনো মতে বেরিয়ে এলাম ঠিকই, কিন্তু আর কেউ বেরোতে পারল না। আমার হাত দুটো থাকলে বাকিদেরও বের করে আনতে পারতাম। অথচ যখন গাড়িটা ভল্ট খাচ্ছিল, তখনই প্রচণ্ড যন্ত্রণার মধ্যেও শুনতে পাচ্ছিলাম হাতের হাড় ভাঙার মটমট শব্দ। মনে হচ্ছিল ব্যথাতেই মরে যাব। যদিও বা মনের জোরে বাইরে বেরোতে পারলাম, তখন দেখলাম গাড়ির পিছনের সিটে আমার স্ত্রী, আমার মা আগুনে পুড়ছেন। আমি বাবা হতে চলেছিলাম। চোখের সামনে আমার স্ত্রী, মা, ভাই আর অনাগত ছোট্ট সন্তান সব পুড়ে গেল। তাদের চিৎকার শোনা ছাড়া আর কিছু করার ছিল না। যতক্ষণ জ্ঞান ছিল, পাগলের মতো লাথি মেরে জানলার কাঁচ, দরজা ভাঙার চেষ্টা করছিলাম। ওরা তখনও চিৎকার করছে। সে কি বীভৎস চিৎকার! আমি আজও ভুলতে পারি না, আজও ভুলতে পারি না। সেই জন্যই যখন ওয়ালেট দেখে আপনাকে তপন আচার্য বলে পুলিশ শনাক্ত করল, তখন আপনি প্রতিবাদ করেননি। তখন থেকেই প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, তাই তো? কিন্তু কি উপায়ে কাজটা করবেন সেটা ভাবতেই 3 বছর লেগে গেল। ঠিক তাই, তপনের মাছের ব্যবসা ছিল। সেখান থেকেই রাজকাঁকড়ার কাঁটার কনসেপ্টটা মাথায় এলো। কিন্তু ব্যাপারটা সহজ ছিল না। প্র্যাকটিসের দরকার ছিল। পুরোপুরি রপ্ত করতেই বছর 3 লাগলো। তিনি একটু থেমে বললেন, মদন আমায় কাঁটার যোগান দিত, কাঁটাগুলো কেটে ছোট করে দিত, কিন্তু পরে সব জেনে ফেলেছিল। ও আমাকে ব্ল্যাকমেল করছিল। আপনারা চলে আসায় ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওকেও। ভদ্রলোক চুপ করে গেলেন। অধিরাজ দীর্ঘশ্বাস ফেলে। দেবাশিসের দিকে তাকিয়ে বলল, ওর পাঞ্জাবির পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে নাও। বাড়িতে টেবিলের ড্রয়ারে ইন্ডিয়া কিংয়ের আরও কয়েকটা প্যাকেট পাবে, ওগুলোও এভিডেন্স। ওর ভিতরে রাজকাঁকড়ার কাঁটা আছে, ওগুলোই আসলে ব্লো পাইপ। আর কর্নেল আচার্যকে কাস্টডিতে নিয়ে নাও। আশা করি উনি এবার স্বীকারোক্তি দেবেন। দেব, ভদ্রলোকের এক কথা। কর্নেল আচার্যর মুখে একটা বিষণ্ণ হাসি ভেসে ওঠে। 4 খুন করেছি। কি মনে হয় আপনার? বিচারে আমার ফাঁসি হবে না? যাবজ্জীবনকে বড্ড ভয় পাই। তাছাড়া বেঁচে থাকার তো আর কোনো কারণ দেখছি না। ফাঁসিই ভালো। বেবি সিং আর কর্নেল আচার্যকে নিয়ে পুলিশের গাড়ি চলে গেল। অধিরাজ কিছুক্ষণ বিষণ্ণ দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকে। মন ভারাক্রান্ত হয়ে এসেছে। আস্তে আস্তে বলল, খুনি ঠিকই, কিন্তু লোকটা পারফেক্ট জেন্টলম্যান। স্যার! অর্ণবের ডাকে সম্বিত ফিরল তার। অর্ণব চোখের ইশারায় ডক্টর চ্যাটার্জিকে দেখায়। তিনি তখনও রাস্তার ওপর গড়াগড়ি দিচ্ছেন। আরে! অধিরাজ অবাক হয়ে বলে, এ যে পুরো লাশ। ডক্টর চ্যাটার্জি! হ্যালো ডক! নেশাজড়িত স্খলিত গলায় বললেন তিনি। শ্, নশে মে গির গয়া। ধুর মশাই! অধিরাজ সজোরে হেসে ওঠে। ম্যাঙ্গো সিরাপের সঙ্গে সামান্য জলজিরা খেয়েই আপনি নশে মে গির গয়া?
আপনার যে কি হবে। ডক্টর চ্যাটার্জি তখনও শুয়েছিলেন। তড়াক করে লাফিয়ে উঠে বললেন, কি? আপনার ম্যাঙ্গো সিরাপে একটু জলজিরা ছাড়া আর কিছুই ছিল না। জলজিরায় আপনার অ্যালার্জি, আগেই বলেছিলেন। তাই ড্রিঙ্কটা খেয়ে শরীর খারাপ লাগছিল, বমি পাচ্ছিল। কিন্তু তুমি যে বললে। আমি কি সব সময় সত্যি কথা বলি? সে হেসে ফেলেছে। আর তারপর আপনি যে পরিমাণ নশেমে গিললেন তার বর্ণনা আর না করাই ভালো। ডক্টর চ্যাটার্জি দাঁত কিড়মিড় করছেন। রাজা, আই উইল কিল ইউ। কোনো দিন সত্যিই তোমায় আমি খুন করে ফেলব। যাক, নাশে কেটেছে তবে আপনার। অধিরাজ বলল, তাহলে চলুন, বাড়িতে বিরিয়ানি অপেক্ষা করছে, খেতে হবে না? তিনজনেই গাড়িতে চেপে বসলেন। ডক্টর চ্যাটার্জি খেপে গিয়ে গড়গড় করছেন। তার গজগজানিকে অগ্রাহ্য করেই গাড়িতে স্টার্ট দিল অধিরাজ। কেস ক্লোজড হয়েছে ঠিকই, কিন্তু তার বুকের ভিতরে তখনও একটা সূক্ষ্ম ব্যথা খচখচ করছিল, অবিকল রাজকাঁকড়ার কাঁটার মতন। শেষ হল সায়ন্তনী পুততুণ্ড রচিত অধিরাজ সিরিজের রহস্য উপন্যাস কাঁটা রিভিজিটেড। আজ এই পর্যন্তই। নতুন একটি গল্প সাথে নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। সবাই ভালো থাকবেন। নমস্কার।